শুরু হচ্ছে নবম বেসরকারি শিক্ষক নিবন্ধন এবং প্রত্যয়ন 2013 সালের স্কুল পর্যায়ে পরীক্ষার প্রশ্ন আমরা আজকে সমাধান করব, একই সাথে বিশ্লেষণ করব, ইংরেজি অংশ দেখার চেষ্টা করব এখান থেকে কোন কোন প্রশ্নগুলো বেশি আসে এবং কোন কোন অধ্যায়গুলো আমাদের প্রয়োজন। লাস্টে গিয়ে আমরা অ্যানালাইসিসটা দেখাবো এবং ক্লাসের মাঝখানে আমরা আবার শেষের দিকে দেখাবো গতকালকের যে বিজয়ী ছিলেন এক্সপার্ট লিটারেচার তার কথা। ঠিক আছে, তো চলুন আমরা চলে যাই আজকের আলোচনার প্রথম প্রশ্নে। আজকের আলোচনার প্রথম প্রশ্নে যাব আমরা। বলেন এই প্রশ্নটার অ্যান্সার কি হবে? আপনারা একটু খুব দ্রুত বলতে হবে, কারণ হচ্ছে আজকের আলোচনা খুব বেশি সময় লাগবে না, কিন্তু আমরা যে গবেষণা করছি সেটা লাগবে। রবিউল বলছেন হচ্ছে বিসিএস প্রাইমারি নিবন্ধন সব কিছুর কোশ্চেন লাগবে। তার মানে যেহেতু আপনারা অল জবের প্রিপারেশন নিচ্ছেন, আমরা কিন্তু কোর্সটাকে অল জব ওরিয়েন্টেডই চালানোর চেষ্টা করছি। এই সপ্তাহের যে উইকলি রুটিন সেমভাবে আমরা পরের সপ্তাহ করব ইনশাল্লাহ। ইমরান বলছেন ব্যাংকের এমসিকিউ চান। ওকে, ব্যাংকের এমসিকিউ নিয়ে আমাদের মাথায় থাকলো, ব্যাংকের এমসিকিউ সলভ করার চেষ্টা করব। সো 1 নম্বর, বিউটি ইজ ট্রুথ, হিয়ার বিউটি কি? সো আমরা কিন্তু আজকে প্রশ্নগুলো সহজ যদিও কেউ ভাবেন, কিন্তু সহজ ভাবার আগে চিন্তা করতে হবে সহজ না, বরং আমরা গবেষণা করছি, বিশ্লেষণ করছি। ঠিক আছে, সো বলেন তো কি হবে 1 নম্বর প্রশ্নের অ্যান্সার? প্রত্যেককে একটু বলি 1 নম্বর প্রশ্নের অ্যান্সার কি হবে ভাই? বিউটি ইজ ট্রুথ, হিয়ার বিউটি। এখানে বিউটি শব্দটা কি? বিউটি শব্দটা কি? হামিদুর বলছেন বি নাম্বার। এক্স্যাক্টলি। প্রপার নাউন, প্রোনাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, কোনটা হবে? স্বরসঞ্চয়িতা বলছেন হচ্ছে বি নাম্বার। আমরা বুঝতে পারছি যে আপনারা মোটামুটি সবাই বুঝে নিয়েছেন যে এটার অ্যান্সারটা বি নাম্বার, অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন এই প্রশ্নটাই যদি ভবিষ্যতে আসে তাহলে গবেষণাটা কি হবে বা কোন স্টাইলে গবেষণাটা দিবে, এইটাই আমাদের আজকের ক্লাসের আসল বিষয়। ক্লাসের বিষয় সমাধান না, বিষয় হচ্ছে গবেষণা। আচ্ছা দেখেন, মনে রাখবো সাবজেক্ট হচ্ছে যে পজিশনটা হোল্ড করে, এই পজিশনে আমরা যে নাউনটা পাই, এই নাউনটা যদি সাধারণভাবে সিঙ্গুলার হিসাবে কাউন্ট হয়, কি হিসাবে? সিঙ্গুলার। এবং এই বিউটি মানে সৌন্দর্য, যেটা পঞ্চ ইন্দ্রিয়ের সাথে আমরা ফিল করতে পারি না, জাস্ট এটা ভিতরে অনুভব করার বিষয়, মানে পঞ্চ ইন্দ্রিয় দ্বারা এটাকে আমরা টাচ করতে পারি না, বরং এটা হচ্ছে অনুভবের বিষয়। অ্যাবস্ট্রাক্ট নাউন, সৌন্দর্য। বিউটি ইজ ট্রুথ, সৌন্দর্যই হচ্ছে সত্য বা সত্যই হচ্ছে সুন্দর। হ্যাঁ, সো এইখানে আমরা বিউটিটাকে অ্যাবস্ট্রাক্ট নাউন হিসাবেই চিনি। তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউনের এরকম কিছু লিস্ট আপনারা যদি একবার পড়ে ফেলতে পারেন তাহলে আপনাদের জন্য কেমন হয়? তার মানে আপনারা এরকম অ্যাবস্ট্রাক্ট নাউন হতে পারে আরও যত ওয়ার্ড আছে সেগুলো সব কথার কথা, যাদের কাছে এই এক্সপার্ট বইটা আছে, এখানে ঢুকে অ্যাবস্ট্রাক্ট নাউন পার্টে দেখবেন 30-40টা নাউন আছে, বিগত সালে বারবার আসে। সো ওই অ্যাবস্ট্রাক্ট নাউনগুলো আপনাকে পড়ে ফেলতে হবে, কারণ এই ভলিউমটা পড়ে নিলে আপনি ভবিষ্যতে এই যে কোশ্চেনটা হুবহু পাবেন না, কিন্তু আপনি এই ধাঁচ থেকে পাবেন। পরীক্ষক যখন কোশ্চেন তৈরি করবে এটা হুবহু নিবে না, এই বিউটির জায়গায় অন্য কোনো একটা উদাহরণ সেট করে আপনাকে দিয়ে দিবে। ঠিক আছে, এই বিষয়টা খেয়াল রাখতে হবে। নেক্সট আসেন আমরা একটু এই অ্যাবস্ট্রাক্ট নাউনের একটা লিস্ট দেখে নেই আপনাদের উপকারার্থে। তাহলে এই অ্যাবস্ট্রাক্ট নাউনের লিস্টটা একটু ভালো করে পড়বো আমরা। অনেস্ট, এই শব্দটা নর্মালি আমরা জানি অ্যাডজেক্টিভ, সো অনেস্ট থেকে তৈরি হয়েছে অনেস্টি। তাহলে আমরা এখানে একটা সূত্র কাজে লাগাতে পারি। সূত্রটা হচ্ছে, যদি কোনো অ্যাডজেক্টিভ থেকে নাউন তৈরি হয় তাহলে ওই নাউনটাকে আমরা বলবো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, নাউনটাকে বলবো অ্যাবস্ট্রাক্ট নাউন। একজন বলছেন ট্রুথ, এখানে কি হবে? একই কথা, ট্রুথও এখানে অ্যাবস্ট্রাক্ট নাউন, ট্রুথও এখানে কি অ্যাবস্ট্রাক্ট নাউন হিসাবেই কাজ করে, কমপ্লিমেন্ট হিসাবে ওটা নাউন হিসাবে কাজ করবে। আচ্ছা, আবার কোন কোন সেন্টেন্সে ওখানে ইজ বি ভার্বের পরে ট্রুথকে আমরা অ্যাডজেক্টিভ হিসাবেও বলতে পারি। আগের উদাহরণটা তা মনিরুজ্জামানের কথা মতে। হ্যাঁ, ক্লাসটা একটু শেয়ার করবো আমরা সবাই। দেখেন অনেস্ট, সৎ, এরপরে অনেস্টি, সততা, অনেস্টি সততা, শেয়ার করে দিস। এরপর দেখেন হাই, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, সো হাই এর নাউন হচ্ছে হাইট, এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। লং হচ্ছে অ্যাডজেক্টিভ, লং এর নাউন লেন্থ, যেটাকে বলবো অ্যাবস্ট্রাক্ট নাউন। দ্রুত, এটা স্ক্রিনশট দিবেন, স্ক্রিনশট হয়ে গেলে দ্রুত 1 লিখেন কমেন্টে, স্ক্রিনশট হয়ে গেলে 1 লিখেন। ব্রেভ অ্যাডজেক্টিভ, এটার নাউন হচ্ছে ব্রেভারি, যেটাকে আমরা বলবো অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে এখানকার ক্লুটা হচ্ছে বা এখানকার টিপসটা হচ্ছে, পৃথিবীতে যত অ্যাডজেক্টিভ আছে অ্যাডজেক্টিভের নাউন রূপগুলোকে আমরা বলবো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাডজেক্টিভের নাউন রূপগুলোকে বলবো অ্যাবস্ট্রাক্ট নাউন। এরপর দেখেন ট্রু, ট্রু থেকে যে নাউনটা তৈরি হচ্ছে ট্রুথ, সেটা হচ্ছে এখানে অ্যাবস্ট্রাক্ট নাউন। দেখেন পরীক্ষার হলে প্রশ্নগুলো জাস্ট ঘুরিয়ে দিবে, আমি বলছি না, ওই যে বিউটি ইজ ট্রুথ ওইটাকে ঘুরিয়ে দুইটা সেন্টেন্স তৈরি করে দিবে। দেখেন এই যে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, বলবে এটা কি? উইজডম ইজ বেটার দ্যান স্ট্রেংথ, বলবে এখানে উইজডম কি? বুঝতে পারতেছেন? তার মানে কোশ্চেন যদি গবেষণা না করেন
আপনি পড়বেন ঠিকই, পরীক্ষার হলে কমন পেলেও কাজ করতে পারবেন না। আর যারা ঠিকই গবেষণা করবে তারা গবেষণার আলোকে এই কোশ্চেনগুলো সলভ করে চলে আসবে। হ্যাঁ, একটু এক ধাপ আগে চিন্তা করতে হবে, এক্সপার্টের সাথে থাকেন, ভালো কিছু পাবেন। তাহলে এই দুইটা উদাহরণ একসাথে পড়ে নিলাম যে অনেস্টি এটা অ্যাবস্ট্রাক্ট নাউন, উইজডম এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, আশা করি বুঝতে পারছেন। আমরা চলে যাব পরের প্রশ্নে। ক্লাসটা শেয়ার করেছেন, সর্বোচ্চ শেয়ার চাই। যারা শেয়ার করবেন শুধু নিজেদের ইচ্ছাতে না, এই ক্লাসগুলো আপনারা কিন্তু নিজের ফেসবুক ওয়ালে শেয়ার করে রাখবেন। একইভাবে আপনার বন্ধুদেরকে মেসেজ করেন, টেক্সট করেন, মেনশন করেন। হ্যাঁ, ক্লাসটা একটু শেয়ার করবেন। দেখেন, নাউন ফর্ম অফ নো, আরেকটা হচ্ছে নাউন ফর্ম অফ ইয়ং। নবম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ে 2013 সালের আসা প্রশ্ন এটা। তো দেখেন এইখানকার গবেষণা কি। আমরা কিন্তু লাস্টে গিয়ে দেখব যে কোন অধ্যায় থেকে কয়টা আসছে। তাহলে প্রথম প্রশ্নটা আমরা দেখেছিলাম হচ্ছে নাউন অধ্যায় থেকে আসছে। এখন দ্বিতীয় প্রশ্ন, নাউন ফর্ম অফ নো, নো থেকে নাউন তৈরি হবে, এটা হলো ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ নামক একটা অধ্যায় আছে। অধ্যায়টার নাম কি বললাম? ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ। এক ধরনের পার্টস অফ স্পিচ থেকে আরেক ধরনের পার্টস অফ স্পিচে রূপান্তর। তাহলে নাউন ফর্ম অফ নো, নো এর নাউন ফর্ম আমরা কি বলি? নো এর নাউন ফর্ম এটা অনেকেরই মুখস্থ, এটা এক্সেপশনাল, সেটা হচ্ছে নলেজ। নো এর নাউন ফর্ম হচ্ছে নলেজ, সি নাম্বার, কারো কোনো বিতর্ক নাই। তাহলে আপনাকে আগামীতে কি পড়তে হবে খেয়াল করেন যদি নিবন্ধন পরীক্ষা দিতে চান। তাহলে ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ এই অধ্যায়টা আপনাকে পড়তে হবে। ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ এই অধ্যায়টাকে ভালো করে পড়তে হবে। আচ্ছা, তারপর দেখেন নাউন ফর্ম অফ ইয়ং, ইয়ং শব্দের নাউন। ইয়ং শব্দের নাউন কোনটা বলেন তো? এটা অনেকেই হয়তো মুখস্থ, ইউথ। কিন্তু আমরা শুধু এই উত্তরটা করেই ক্ষান্ত হব না, এখানে আমাদেরকে দেখতে হবে যে এর সপক্ষে আরও কি কি এক্সাম্পলগুলো আমার মাথায় নিতে হবে। এইবার আসেন আমরা সেখান থেকে একটু দেখি। প্রশান্তি, সাদিয়া, এরপর দেখেন গোপাল চন্দ্র, অনেকে অ্যান্সার করেছেন, রাইট। আচ্ছা, চলুন আমরা একটু এর বিশ্লেষণ দেখি। তাহলে আমরা কি দেখব যে বিভিন্ন ওয়ার্ড থেকে কিভাবে নাউন তৈরি হয়, বিভিন্ন ওয়ার্ড থেকে কিভাবে নাউন তৈরি হয় সেটা আমাদেরকে পড়তে হবে। ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ এই অধ্যায়টা পড়বেন। আসেন, এখন আপনাদের জন্য এখানে একটা লিস্ট দিয়েছি, মোস্ট ইম্পর্টেন্ট এই লিস্ট। দ্রুত স্ক্রিনশট দিবেন এবং দ্রুত স্ক্রিনশট দিয়ে এটাকে রেখে দিবেন। লাইভ না থাকলেও যেন এই স্ক্রিনশটটা আপনার হাতে থাকে। একটা কোশ্চেন এখান থেকে পেয়ে যাবেন। দেখেন লেখাগুলো বোঝা যাচ্ছে কিনা। লিস্ট অফ অ্যাডজেটিভ টু নাউন। হ্যাঁ, একটা লিস্ট দিয়েছি যেগুলো অ্যাডজেটিভ থেকে নাউন তৈরি হয়, এমন একটা লিস্ট দিয়েছি। অ্যাডজেটিভ থেকে নাউন তৈরি হয় এমন একটা লিস্ট এখানে দিয়েছি। অ্যাডজেটিভ থেকে নাউন তৈরি হয় এমন একটা লিস্ট। আমরা একটু ক্লাসটা শেয়ার করে দিব। আপনাদের শেয়ার সর্বোচ্চ পরিমাণ হলেই কিন্তু আমরা সবাইকে একসাথে এঙ্গেজ করতে পারবো ইনশাল্লাহ। আচ্ছা বলেন, তাহলে এখানে কি হবে? মাহফুজুর রহমান, এই শব্দগুলো একটু পড়ে নেই, আমরা পড়ে নেই। আপনাদের স্ক্রিনশট হয়ে গেছে, স্ক্রিনশট হয়ে গেলে এক লেখেন, এক। অ্যাকুরেট, অ্যাকুরেট এখান থেকে যে নাউনটা তৈরি হয় সেটা হলো অ্যাকুরেসি। এখন পরীক্ষার হলে সেম জিনিসটাকে আপনাকে কিন্তু উল্টো করে চাইতে পারে, মানে অ্যাকুরেসি এই নাউনটার অ্যাডজেটিভ কি সেটা হলো অ্যাকুরেট, কিন্তু আমরা আজকে জোর দিচ্ছি নাউনের উপরে। ঠিক আছে, ঠিক আছে। এম ইফরান উদ্দিন, এই তো নামটা পড়ে দিলাম। আপনি কোন জেলা থেকে আছেন বলতে পারেন। ক্লাসটা শেয়ার করে নেন। ডাবল, ডাবল থেকে ডাপ্লিসিটি, এখন থেকে যারা শেয়ার করবে, শেয়ার ডান বলবে, তাদের নাম বেশি বলবো, জান। ডাবল থেকে ডাপ্লিসিটি এটা হচ্ছে নাউন। প্রাউড মানে গর্ব, এইখানটার থেকে এইখানে আছে প্রাইড, এইটাও গর্ব, কিন্তু এটা হলো নাউন ওয়ার্ড। এইবার দেখেন এইটাকে আমরা স্টার দিব। কেন স্টার দিব? কারণ এটা অনেকেই ভুল করবেন। কিভাবে ভুল করবেন জানেন? এই যে প্রাউড আর হলো প্রাইড ভুল করে ফেলবেন, দুইটাই মনে হবে অ্যাডজেটিভ। সো মনে রাখতে হবে প্রাউড যেটা ডি আছে এইটা হলো অ্যাডজেটিভ, এই ডি এর সাথে ম্যাচ করে আপনি মনে করতে পারেন অ্যাডজেটিভ। এই যে অ্যাডজেটিভের ডি আছে, সো প্রাউডের সাথে ডি আছে। এই ছোট্ট ক্লুটা আপনাকে অনেক হেল্প করবে। ঠিক আছে। মিন্টু বিশ্বাস, ক্লাস দেখতে পাচ্ছেন না কেন? ক্লাস দেখতে পাচ্ছেন না কেন? আমার এখানে তো তাই রে দাউদ, সে তো পিসিতে দেখছি, কিন্তু মোবাইল। ওকে, নেক্সট। তারপরে দেখেন ব্রড এর নাউন কি? ব্রেডেথ। এরপরে কাউয়ার্ড এর নাউন হচ্ছে কাউয়ার্ড ডাইস, এটাও আমার লাগবে। কাউয়ার্ড স্টার্ট দেন। এরপরে স্লো, স্লো থেকে স্লোথ, ট্রু থেকে ট্রুথ, এটা আমার লাগবে। এবার দেখেন গ্র্যান্ড থেকে গ্র্যান্ডিওর, এটা আমার লাগবে, বহুবার আসছে। রবিউল শেয়ার করেছেন, অনেক ধন্যবাদ। এরপর দেখেন পাইয়াস থেকে পাইটি, বহুবার আসছে। এখন দেখেন একটা
টক শোতে হুমায়ুন ফরিদি জিজ্ঞেস করছিল যে পাইয়াস আর পাইটি, উনি বলছিল পাপের ইংরেজি সিন, তাহলে পুণ্যের ইংরেজি কি? পুণ্যের ইংরেজি হচ্ছে এই পাইটি, পাইটি মনে রাখবেন, পাইটি, ঠিক আছে। এরপর দেখেন লিটারেরি, এটা হচ্ছে লিটারেসি, লাগবে না। ইয়ংটা এই যে দেখেন ইয়ং আসছে, ইয়ং থেকে ইউথ। মনিটারি, মনিটারি থেকে কি আসছে? মানি। মনিটারি হচ্ছে অর্থ সম্বন্ধনীয়, আর মানি হচ্ছে অর্থ নাউন, ঠিক আছে। এইবার দেখছেন এই যে এইখানে আমি যতগুলো শব্দ লিখছি 7 7 14টা, এই 14টা মনে রাখেন। আপনি ইনশাল্লাহ পরীক্ষায় যদি এই রুলস থেকে কোশ্চেন হয় তাহলে আপনি এখান থেকে একটা কোশ্চেন পেয়ে যাবেন। হ্যাঁ, ওই অন্যদের মতো মিথ্যা ভাওতাবাজি না, এটা করেন 3টা কমন পাবেন, ঠিক তা না। যদি এই রুলস থেকে কোশ্চেন হয় তাহলে এই 14টা থেকেই কোশ্চেন হবে, মানে এইগুলোই বারবার আসছে এবং আসার মতো এইগুলোই আছে, ঠিক আছে। ইরফান উদ্দিন অনেক জায়গায় ছড়িয়ে দিয়েছেন, ধন্যবাদ। আমরা চলে যাই পরের প্রশ্নে, 4 এবং 5। তাহলে আমরা একই সাথে সমাধান করছি এবং একই সাথে রিচার্জ করে দেখতেছি কোনগুলো পড়বো এবং কোনগুলো আমাদের পরীক্ষা আসে। দেখেন আপনি অবাক হয়ে যাবেন একটু পরে যে আসলে নিবন্ধনে কিভাবে কোশ্চেনগুলো হয়, অবাক হয়ে যাবেন একটু পরে দেখলেই অবাক হয়ে যাবেন। পুষ্প কথা 4 নাম্বার, দ্য বয় রাইটস ওয়েল হিয়ার। ওয়েল, এখানে ওয়েল শব্দটা কি? এখানে ওয়েল শব্দটা কি? তার মানে এটা হলো পার্টস অফ স্পিচ থেকে একটা কোশ্চেন আসছে, যে পার্টস অফ স্পিচ আমরা কিভাবে পাই। দ্য বয় রাইটস ওয়েল, দ্য বয় রাইটস ওয়েল। এই যে রাইটস ওয়েল, এটা হলো অ্যাডভার্ব। কিভাবে লিখে? ভালোভাবে। সো অ্যাডভার্ব পাওয়ার একটা উপায় হচ্ছে ওই বাক্যের মূল ভার্বকে আমরা হাউ দ্বারা প্রশ্ন করি। কি দ্বারা প্রশ্ন করি বলেন? হাউ দ্বারা প্রশ্ন করি। কি দ্বারা? হাউ দ্বারা, ঠিক আছে। দোলা দোলা বলতেছেন শোনা যাবেন, যায় না কেন? শোনা যাবে, অবশ্যই শোনা যাচ্ছে। আচ্ছা দেখেন, তাহলে ওয়েল হচ্ছে অ্যাডভার্ব, ওয়েল এখানে অ্যাডভার্ব। তাহলে আমরা অ্যাডভার্ব চেনার উপায় কি বুঝলাম? হাউ দ্বারা প্রশ্ন করব। নেক্সট 5 নাম্বার, এভরি ম্যান ইজ পটেনশিয়াল। এখানে এভরি শব্দটা কি? এই যে এভরি, দেখেন এভরি এর পরে যে একটা শব্দ আছে নাউন, সো নাউনের পূর্বে যে শব্দটা ওই নাউনের সংখ্যা বা পরিমাণ নির্দেশ করে সেটার নাম অ্যাডজেটিভ। খুবই সহজ। তাহলে আমরা কি বুঝলাম? যে অ্যাডজেটিভ অধ্যায় থেকেও কিন্তু নিবন্ধনে কোশ্চেন হচ্ছে, তাহলে আমাকে অ্যাডজেটিভ অধ্যায়টা পড়তে হবে। ক্লিয়ার? গবেষণাটা কি? গবেষণাটা হচ্ছে অ্যাডজেটিভ অধ্যায় থেকে প্রশ্ন হয়। তাহলে এখানে অ্যাডজেটিভ নাউনের আগে আছে, সো এটা অ্যান্সার হচ্ছে এই বি নাম্বার। ওকে, চলে যাব পরের প্রশ্নে। 4 5 কমপ্লিট। 6 7 দেখি কে দ্রুত উত্তর করতে পারেন। এই যে 6 নাম্বার প্রশ্ন, এখানে একটা রুলস আছে, খুব মজাদার একটা বিষয়। এখানেও বলছে অ্যাডজেটিভ ফর্ম অফ মাইজার। এই মাইজার শব্দের অ্যাডজেটিভ কি? ছোট হুজুর রাকিব খান, নূর মোহাম্মদ, এমদাদুল হক বি নাম্বার বলেছেন। ওকে, 6 নাম্বার বলেন। 6 2013 সালে আসা এই প্রশ্নটা। এখানে দেখেন এই যে এইটা হচ্ছে একটা পার্টস অফ স্পিচ হিসাবে নাউন ওয়ার্ড। কে জানেন? জানতেন কি না? নাউন, এটা বাংলা হচ্ছে কিপন। ওকে, কোনো সমস্যা নাই, আপনি জানেন। কিন্তু সমস্যা হলো এই রকম নাউন থেকে আর কি কি আছে যে তারা অ্যাডজেটিভ চাইতে পারে, আপনাকে আঘাত করতে হবে ওই নিয়মটাতে। বুঝাইতে পারছি? সো আপনি সারা বই পড়েন, এই যে দেখেন এত বড় একটা এক্সপার্ট ইংলিশ বই, আপনি পুরো বই পড়ে সব এমসিকিউ ঝাঁঝরা করেন, কোনো লাভ নাই। কিন্তু এই বইতে থাকা যে অ্যাডভান্স লার্নিংগুলো, যে রুলসগুলো আছে, সেই রুলসগুলোকে আবার না করলে আপনি পরীক্ষায় ভালো করতে পারবেন না। এই জন্য আপনাকে শুধু এমসিকিউ না, রুলসের উপরেও ফোর্স রাখতে হবে। সো মাইজার থেকে অ্যাডজেটিভ হচ্ছে, মাইজার থেকে অ্যাডজেটিভ হচ্ছে মাইজারলি, মাইজারলি। তার মানে এলওয়াই যুক্ত হওয়া, নাউনের সাথে এলওয়াই, নাউন প্লাস এলওয়াই সমান সমান হলো অ্যাডজেটিভ। এই রুলসটা আপনাকে পড়তে হবে এবং এখান থেকে আমরা কিছু এক্সাম্পল আপনাদের জন্য রাখছি, সেই এক্সাম্পলগুলো পড়তে হবে। প্রচুর উদাহরণ আছে এখান থেকে, প্রচুর প্রচুর। ইরফান উদ্দিন, গোপাল চন্দ্র, দেখেন লিস্ট অফ নাউন প্লাস অ্যাডজেটিভ। আমরা কিন্তু লাস্টে এই গবেষণার ফলাফল দেখব যে সর্বমোট কোন অধ্যায় থেকে কয়টা কোশ্চেন আসছে, ঠিক আছে? সেই ফলাফলগুলো আমরা দেখব। বলেন, ফাদার থেকে নাউন, নাউন ফাদার, অ্যাডজেটিভ কি? ফাদারলি। হোম, হোম থেকে হোমলি। ওয়ার্ল্ড থেকে ওয়ার্ল্ডলি, ওয়ার্ল্ড মানে পৃথিবী, পৃথিবী থেকে আসছে পার্থিব। হিভেন থেকে হিভেনলি, ফ্রেন্ড থেকে ফ্রেন্ডলি। পারবো না এগুলো সব? একদম সহজ, একদম সহজ। ম্যান থেকে ম্যানলি, কিং থেকে কিংলি, একবার দেখে নেন আর স্ক্রিনশট দেন। কিং থেকে কিংলি, ব্রাদার থেকে ব্রাদারলি, কাওয়ার্ড থেকে কাওয়ার্ডলি, টাইম থেকে টাইমলি, মাইজার থেকে মাইজারলি। এই যে মাইজার শব্দটা আমাদের এসেছিল। সো দ্রুত একটু স্ক্রিনশট মারতে হবে, এসএস মেরে দেন, এসএস মেরে দেন। নেক্সট, এই যে যতগুলো উদাহরণ দেখালাম না, এই উদাহরণগুলোর মধ্যে থেকে আপনারা প্রশ্ন পাবেন যদি এই রুলসটা থেকে কোশ্চেন আসে। রুলসটা কি? রুলসটা হচ্ছে নাউনের সাথে আমরা যখন এলওয়াই যোগ করে দেব তখন সেটা অ্যাডজেটিভ হবে, অ্যাডভার্ব না। কিন্তু এলওয়াই থাকলে আমরা ছোটবেলা থেকে মনে করতাম অ্যাডভার্ব, কিন্তু না, এখন দেখলাম যে না, নাউনের সাথে এলওয়াই থাকলে সেটা আসলে অ্যাডভার্ব না। সুমন বলছেন অনুবাদ সহ দেওয়া আছে কিনা?
একেবারে সব পর্যাপ্ত অনুবাদ সহ ব্যাখ্যা সহ বিশ্লেষণ সহ দেওয়া আছে। এরপর আসেন 7 নম্বর প্রশ্ন। 7 আমরা কিন্তু অলরেডি 6টা প্রশ্ন গবেষণা করছি। কয়টা? 6টা প্রশ্ন গবেষণা করছি। এরপর আসেন 7 নম্বর, মোট 25টা প্রশ্ন গবেষণা হবে। দ্য টি ইজ সো হট দ্যাট আই ক্যান নট ড্রিঙ্ক ইট। এইবার দেখেন এটাকে করতে বলছে সিম্পল। তাহলে এটা কোন অধ্যায় থেকে আসছে কোশ্চেনটা ভাই? গবেষণাটা কি দেখলেন? এটা আসছে ট্রান্সলেশন থেকে, ট্রান্সফরমেশন থেকে। তাহলে আমাদেরকে ট্রান্সফরমেশন পড়তে হবে, ট্রান্সফরমেশন অধ্যায়টা পড়তে হবে ইনশাল্লাহ। আমরা যখন নিবন্ধনের আলাদা স্পেশাল কোর্স শুরু করব, মনে রাখবেন আমরা যেদিন সার্কুলার দিবে সেদিন থেকে আমাদের কোর্স লঞ্চ হবে। এখন থেকে যারা প্রি বুকিং দিতে চান বিনা টাকায় শুধু নাম্বার লিখে প্রি বুকিং দিয়ে রাখেন। যেদিন থেকে কোর্স সার্কুলার সেদিন থেকে আমাদের কোর্স শুরু হয়ে যাবে নিবন্ধনের। সো স্পেশাল কোর্স হবে ওটা আলাদা, যদিও আমাদের এখন একটা অল জবের ফাউন্ডেশন কোর্স চলে। দ্যাট ইজ সো হোয়াট দ্যাট আই ক্যান নট ড্রিঙ্ক, এইটাকে যখন আমরা কোনো সেন্টেন্সে সো ডট ডট দ্যাট পাবো, এই সেন্টেন্সগুলোকে যদি সিম্পল করি তাহলে আমাদের রুলসটা অনেকেরই মুখস্থ আছে, সেটা হলো 2 ডট ডট 2। কেন 2 ডট ডট 2 হয় সেগুলো বিশ্লেষণে না যাই, আমরা শুধু এইটুকু মনে রাখলেই হবে যে সো ডট ডট দ্যাট যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে, সো ডট ডট দ্যাট যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে যদি সিম্পল করতে চাই আমরা ব্যবহার করব 2 ডট ডট 2। সো আপনি খুঁজেন প্রশ্নে কোথায় 2 ডট ডট 2 আছে, সেইগুলোর মধ্যে অ্যান্সার হবে, খুবই সহজ। 7 এর অ্যান্সারটা 2 ডট ডট 2, এই যে 2 ডট ডট 2। আর আছে নাকি 2 ডট ডট 4 হবে না, সো ডট ডট 2 অ্যান্সার হবে না, সো ডট ডট 2 হবে না। অ্যান্সার এ নাম্বার, 7 এর অ্যান্সার এ, 7 এর অ্যান্সার এ, ঠিক আছে। 7 এর অ্যান্সারটা হচ্ছে এ নাম্বার। নেক্সট, এরপর আসেন 8 বলছে আই নো ইউ, এইটা আবার কমপ্লেক্স করতে বলছে, আবারও ট্রান্সফরমেশন থেকে প্রশ্ন। দেখেন ট্রান্সফরমেশন একটু আগে একটা দেখছি না, এই আর একটা 2টা গণন, কিন্তু কয়টা হচ্ছে আমি লাস্টে আপনাদের গণনা না করলে একটা লিস্ট দেখাই দেব। 8 নম্বর বলছে আই নো ইউ, এটাকে কমপ্লেক্স করতে বলছে। এটা আসলে আছে কিসে? এইটা আছে হলো ভাই সিম্পলে আছে, সিম্পলে। আপনারা কমেন্ট করেন, আমি কিন্তু আপনাদের দেখতে পাই, আমার সামনেই স্ক্রিন, বুঝতে পারছেন? এই জন্য আপনারা কমেন্ট করেন, কোনো সমস্যা নাই, পড়তে পারি আমি। আই নো ইউ কমপ্লেক্স, এটাকে কমপ্লেক্স করতে হবে। তাহলে এটাকে যদি কমপ্লেক্স করি তাহলে কি দাঁড়াবে? কমপ্লেক্স সেন্টেন্সের শর্তটা কি? ইউনো কমপ্লেক্স সেন্টেন্সের শর্ত হচ্ছে অবশ্যই সেখানে কমপক্ষে 2টা ক্লজ থাকবে। কমপক্ষে কয়টা ক্লজ? 2টা ক্লজ, এবং একটা ক্লজ অন্তত সাবঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত থাকতে হবে, সাবঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত থাকতে হবে। ওকে, হোয়াট, হু সবগুলোই সাবঅর্ডিনেট দ্বারা যুক্ত হতে পারে, কোনো সমস্যা নাই। এখন আসেন আই নো ইউ, আমি তোমাকে চিনি। এই যে ইউকে চিনা হয় ব্যক্তিকে চিনে, তো যখন ব্যক্তিকে চিনতেছে তখন এই ব্যক্তিকে রেফার করার জন্য আপনি হট আনতে পারতেছেন না, প্রথমে এই দুটোকে বাদ দিলেন অপশন থেকে। এটাকে বলা হয় হচ্ছে ইলিমিনেশন প্রসেস। ইলিমিনেশন সিস্টেমটা হলো আপনি 4টা অপশন থেকে কিছু অপশন আগেই বাদ দিবেন, তাতে করে আপনার ব্রেইনে প্রেশার কম পড়বে। এখন আসেন আই নো হু ইউ আর, আই নো হু আর ইউ, কোনটা সঠিক? এখন এই 2টো প্রশ্ন সলভ করার ক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে, আমি একটা স্ট্রাকচার দিচ্ছি আজকে, গঠনটা সারা জীবন মনে রাখবেন। গঠনটা হচ্ছে প্রথম বাক্য, বাক্য না বলে আমরা যদি ক্লজ বলি সুবিধা হবে। প্রথম ক্লজ প্লাস WH শব্দ প্লাস এখানে যে দ্বিতীয় ক্লজটা থাকবে, এই ক্লজ নিয়ে কাহিনী মনে রাখতে হবে। প্রথম ক্লজ এর নিচে লিখে নেন, দ্রুত লিখে নেন, নোট করেন, খুব গুরুত্বপূর্ণ, এটা আজীবন মনে থাকবে, আপনাকে কেউ দিবে না। প্রথম ক্লজ এখানে লিখে নেন অ্যানি সেন্টেন্স, অ্যানি সেন্টেন্স। অ্যানি সেন্টেন্স মানে এটা যে কোনো সেন্টেন্স হতে পারে, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপারেটিভ, এক্সক্লামেটরি, যে কোনো সেন্টেন্স হতে পারে প্রথম ক্লজটা। কিন্তু WH এর পরে যে ক্লজটা থাকবে সেই ক্লজটা শুধুই অ্যাসার্টিভ হবে, শুধুই অ্যাসার্টিভ হবে, অ্যাসার্টিভ হবে। কি হবে বলেন? অ্যাসার্টিভ। আর অ্যাসার্টিভ ক্লজের মানে কি? অ্যাসার্টিভ ক্লজ মানে আগে সাবজেক্ট পরে থাকে ভার্ব, আগে সাবজেক্ট পরে থাকে ভার্ব। এইবার মনে থাকবে জিনিসটা, এটাকে বলা হয় হচ্ছে এমবেডেড কোশ্চেন। কি বলা হয়? এমবেডেড কোশ্চেন। আমরা সামনে যখন এগুলো চ্যাপ্টার বেসিস কোনো আলোচনায় যাব তখন করব এমবেডেড কোশ্চেন কি জিনিস। তাহলে এখন বলেন 8 এর অ্যান্সারটা কি হবে? বি নাম্বার। কি হবে? বি নাম্বার। এই যে এটা হলো মেইন ক্লজ, মেইন ক্লজটা এখানে অ্যাসার্টিভ আছে, এটা ইন্টারোগেটিভ হতে পারে, ডু ইউ নো হতে পারে, যেভাবেই হোক কোনো সমস্যা নাই। কিন্তু সাবঅর্ডিনেট যেটা যেটা দ্বিতীয় ক্লজ এই WH ওয়ার্ডের পাশে, এই ক্লজটা অলওয়েজ অ্যাসার্টিভ, মানে আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট
পরে ভার্ব। মনে থাকবে। এখন দেখেন যারা 8 নাম্বার সি উত্তর করেছেন তাদের ধারণাটা কেন ভুল হচ্ছে। আপনারা মনে রাখবেন এই যে হু আর ইউ তখনই সঠিক যখন সামনে এই আই নো না থাকতো। যদি আই নো সামনে না থাকে তখন আপনি বলতে পারবেন হু আর ইউ, কিন্তু মজার বিষয় তখন বাক্যের শেষে আবার প্রশ্নবোধক চিহ্ন থাকবে, প্রশ্নবোধক চিহ্ন থাকবে। মনে থাকবে বিষয়টা। কিন্তু এইখানে মনে রাখতে হবে যদি কখনো হু আর ইউ এর আগে নতুন আরও একটা ক্লজ থাকে যেটাকে আমরা মেইন ক্লজ বলি, এই ক্লজ যদি এখানে বিদ্যমান থাকে তখন আর আপনি হু আর ইউ লিখতে পারবেন না, লিখতে হবে হু ইউ আর, আগে সাবজেক্ট পরে ভার্ব। আমার মনে হয় কথা বোঝানো শেষ। আগে সাবজেক্ট পরে ভার্ব, এটাকে বলা হয় এমবেডেড কোশ্চেন, এটাকে বলা হয় এমবেডেড কোশ্চেন। তাহলে আমাদেরকে অবশ্যই এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড অধ্যায়টাও ভালো করে পড়তে হবে। মনে থাকবে সবার। যারা নিবন্ধন প্রস্তুতি নিচ্ছেন তাদের গবেষণা আজকে, তাদের জন্য এই গবেষণা। তাহলে 8-এর অ্যান্সার বি নাম্বার। নেক্সট কি সবাই বুঝতে পারছি কিনা? যারা যারা বুঝতে পারছেন অবশ্যই অবশ্যই কি লিখবেন? ডান লিখবেন। ক্লিয়ার? ক্লিয়ার, পরিষ্কার। সিসি লিখেন ক্লিয়ার ক্লিয়ার। এরপর লেখেন 9, উড দ্যাট আই কুড ফ্লাই ইন দ্য আকাশ। এই প্রশ্নটার অ্যান্সার কি হবে? আমরা একটু সবাই ক্লাসটাকে শেয়ার করব। যারা ক্লাসে আছেন একটু ক্লাসটা শেয়ার করবেন, কারণ আপনাদের সর্বোচ্চ শেয়ারের মাধ্যমেই কিন্তু আমরা চেষ্টা করি সবার কাছে পৌঁছাতে। আপনাদের বন্ধুদেরকেও মেনশন করে দিবেন। আজকে কিন্তু কোনো গিফট নাই, আমি কিন্তু বলি নেই একবারও আজকে শেয়ার করলে গিফট আছে। আজকে শেয়ার করলে আমার অন্তর থেকে দোয়া আছে, চাকরি পেয়ে যাবেন, জব পেয়ে যাবেন, ইংলিশ অংশে কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ। এরপর আসেন মাসুম বিল্লাহ বলছেন সি নাম্বার। ফেরদৌস, উড দ্যাট আই কুড ফ্লাই। আবারও দেখেন অ্যাসার্টিভ, এটা একটা ট্রান্সফরমেশন। অ্যাসার্টিভ মানে ফাংশনাল সেন্টেন্স আছে না, ফাংশনাল সেন্টেন্স আমরা জানি 5 প্রকার: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপারেটিভ, এক্সক্লামেটরি। এই 5 প্রকারের মধ্যে আবার এটা ট্রানজ্যাকশন হচ্ছে। দ্রুত কমেন্ট করবেন তাড়াতাড়ি, কি হতে পারে অ্যান্সার? হামিদুর বলছেন সি, জয়নব বলছেন হচ্ছে সি, ওকে। উম্মে হাবিবা বলছেন সি, ওকে ওকে। তার মানে কি বোঝা গেল? এই রুলসটা আপনাদের মাথায় আছে। রুলসটা যারা জানেন না তারা লিখে নেন। যদি কোনো সেন্টেন্সে উড দ্যাট থাকে, উড দ্যাট, তাহলে আমরা এটাকে যদি চেঞ্জ করতে চাই, একটা ক্লজ হিসাবে আনতে চাই, তাহলে উড দ্যাটকে চেঞ্জ করে আমরা আনবো হচ্ছে উইশ, আই উইশ। বস্তুত তখন এই আই উইশের পরে এই জায়গাতেও মনে মনে একটা কনজাংশন উজ্জ্ব থাকে, সেটা হলো দ্যাট, সেটা উল্লেখ করার প্রয়োজন হয় না। এবং এই বাক্যটা যখন অ্যাসার্টিভ করলেন, আই উইশ এটা একটা ক্লজ, আই কুড ফ্লাই ইন দ্য স্কাই এটা একটা ক্লজ। তো দুইটা ক্লজ থাকতে পারে, তাতে কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। দুইটা ক্লজের মেইন ক্লজ হচ্ছে আই উইশ, আর আই উইশ সাবজেক্ট, এটা হলো ভার্ব। তো আই উইশ এখানে আগে সাবজেক্ট পরে ভার্ব, এটার নাম হলো অ্যাসার্টিভ সেন্টেন্স, এটার নাম হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। সো এটা হলো মেইন ক্লজ। তো মেইন ক্লজটা অ্যাসার্টিভ মানে পুরো বাক্যটাই অ্যাসার্টিভ, পুরো বাক্যটাই অ্যাসার্টিভ। মনে থাকবে। তাহলে অনেকে বলবেন এটা সেন্টেন্স হিসাবে অ্যাসার্টিভ, আবার সিম্পল কমপ্লেক্সের দিকে তাকালে এটা কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স। কেন কমপ্লেক্স? কারণ দুইটা ভার্ব আছে, এই যে উইশ একটা ভার্ব, কুড ফ্লাই একটা ভার্ব। তাহলে ফাংশনাল সেন্টেন্স একরকম, স্ট্রাকচারাল সেন্টেন্স একরকম। মনে থাকবে। ফাংশনাল সেন্টেন্স কত প্রকার ভাই? 5 প্রকার। কার কার জিনিসটা আজকে ক্লিয়ার হচ্ছে? ফাংশনাল সেন্টেন্স 5 প্রকার: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপারেটিভ, এক্সক্লামেটরি। আর স্ট্রাকচারাল সেন্টেন্স 3 প্রকার: সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। ক্লিয়ার? আশা করি জিনিসগুলো যেন আপনাদের ঠিকঠাক থাকে। নেক্সট চলে যাচ্ছি পরের প্রশ্নে, 10 নম্বর। আবারও দেখেন, আবারও ট্রান্সফরমেশন আসছে। ট্রান্সফরমেশন থেকে কতগুলো কোশ্চেন আসতেছে। আহসান হাবিব, কেটে কেটে যাচ্ছে লাইভ, তাই না? আপনারা একটু রিফ্রেশ দিয়ে নেবেন, রিফ্রেশ দিয়ে নেবেন, আপনাদের নেটের স্পিড ভালো লাগবে। আচ্ছা, নেক্সট দিন থেকে আপনাদেরকে আরও কম রেজলিউশনে ক্লাস দিতে হবে, তাহলে হয়তো সমস্যা কম হবে। হি হ্যাজ এ কাপ অফ টি এভরিডে, তার মানে এই হ্যাজের বাংলা কি? হ্যাজের বাংলা কি দেবাশিস? হি হ্যাজ এ কাপ অফ টি এভরিডে। আচ্ছা, বলছে সে প্রতিদিন 1 কাপ করে চা পান করে। এই হ্যাজ মানে হচ্ছে চা পান করা, ঠিক আছে? আচ্ছা, এটাকে করতে বলেছে ইন্টারোগেটিভ। খুবই একটা ইজি একটা কোশ্চেন, এটাকে চাপাচাপি করার কিছু নাই। মনে রাখতে হবে যখন হ্যাভ বা হ্যাজ নিজেই মেইন ভার্ব, তখন এই মেইন ভার্ব থেকে সাবজেক্টের আগে আমরা অক্সিলারি ভার্ব বের করব, ডু অথবা ডাস। কি বের করব বলেন? কি বের করব? মিম রাজিয়া,
10-এর ডি বলেছেন আগেই কাটা, আগেই কাটা। কেন? কারণ আপনি না বুঝেই সলভ করে ফেলছেন। মনে রাখতে হবে কোশ্চেনটা দিয়েছে এত সহজ না। হ্যাঁ, যতই সেটা পুরাতন নিবন্ধন 2013 সালের হোক, 13 সালেও ক্রিটিক্যাল কোশ্চেন হয়েছে। আর তাইলে এবার 25 সালে কি হবে চিন্তা করেন, 12 বছর পরে এসে। হ্যাঁ, পড়াশোনা করতে হবে ভাই। এই হ্যাজ একাই আছে, এটা নিজেই মেইন ভার্ব, এই কারণে আমাকে এখান থেকে আনতে হবে হচ্ছে ডু অথবা ডাজ। হ্যাজ যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য আসবে ডাজ, ডাজ। ডাজেন্ট, ডাজেন্ট। হি, হি। যখনই আপনি কোনো জায়গা থেকে এই হ্যাজ থেকে ডাজ আনলেন, তখন এরপরে হবে ভার্বের বেস ফর্ম। এখন যদি কেউ বলেন যে এটা বুঝেন নাই, তাহলে আমাকে আরেকটু ভেঙে বলতে হবে। কিভাবে মনে রাখবেন? এই যে আমরা যখন এরকম বলি যে হি গোজ টু স্কুল, এই বাক্যটায় যদি আমরা এই গোজ থেকে ইন্টারোগেটিভ করার চেষ্টা করি, তাহলে আমরা সামনে কি আনি? ডাজ। যখনই সামনে ডাজ আনেন, তখনই কি এই গোজ থাকে না গো হয়ে যায়, বেস ফর্ম হয়ে যায় না? ঠিক সেম কাজটা এখানে ঘটছে, যে মূলত ভার্ব হলো হ্যাভ, কিন্তু হি এর সাথে যেহেতু হ্যাজ বসে, তার মানে এইখানে একটা ডাজের ম্যাটার আছে। তার মানে এই হ্যাজকে কাট করে আমরা ডাজ যখনই সামনে আনবো, তখন আর এখানে হ্যাজ থাকবে না, তখন হচ্ছে ভার্বের বেস ফর্ম হিসাবে হ্যাভ হয়ে যাবে। কি হয়ে যাবে বলেন? হ্যাভ হয়ে যাবে। সো এই কারণে এখানে ডাজ, এখানে হ্যাভ, এইটা হবে আসল অ্যান্সার, আসল অ্যান্সার। দেখেন নাজিম সহ প্রত্যেকেই কিন্তু একটু একটু করে ভুল করতেছি। তাহলে আমাদেরকে কি বলেন, একটা সিকোয়েন্সিয়াল আলোচনা শেখা দরকার আছে কিনা? অবশ্যই আছে। এই জন্যই যাদের সম্ভব আমাদের এই কোর্সের পাশাপাশিও আপনারা কিন্তু আমাদের অল জব একটা কোর্স আছে, ফাউন্ডেশন কোর্স, ওই কোর্সে ইনক্লুড হতে পারেন। মাত্র 450 টাকার ওই ফাউন্ডেশন কোর্স আপনার জীবন বদলে দেবে। ফাউন্ডেশন কোর্সে যারা সম্ভব চলে আসবেন। আর এই কোর্স তো থাকবেই, কোনো টেনশন নাই, এই কোর্স থাকবে। আচ্ছা, তাহলে এখানে দেখেন, তাহলে উত্তরটা হচ্ছে এই নাম্বার। এখন বুঝতে পারছি সবাই? সাদ্দাম বুঝতে পারছেন? সাদ্দাম, মিজানুর রহমান, চন্দ্র মাহাতো, ঠিক আছে, ওকে। আমরা চলে যাব নেক্সট কোশ্চেনে। কয়টা কোশ্চেন গবেষণা হলো বলেন? 10টা, ঠিক আছে। 11 নাম্বার, হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। আবারও ট্রান্সফরমেশন। ট্রান্সফরমেশন কি? এক ধরনের বাক্য থেকে অন্য ধরনের বাক্য নেওয়া। তো এইখানে পজিটিভ ডিগ্রি করতে বলছে। এটা আছে কোন ডিগ্রিতে? হি ইজ দ্য বেস্ট বয়, বেস্ট। এটা হলো সুপারলেটিভ ডিগ্রিতে আছে। কি আছে বলেন? সুপারলেটিভ, ঠিক আছে। এখন এটাকে করতে হবে পজিটিভ। সো আপনাদের কার কার পজিটিভ সম্পর্কে ধারণা আছে? সো জাস্ট সিম্পল কিছু ধারণা থেকে এটা অ্যান্সার করা সম্ভব। কিভাবে জানেন? দেখেন আমি বলি, দেন থাকলে কোন ডিগ্রি? চাইছে কোন ডিগ্রি? পজিটিভ। আমরা সবাই জানি দেন হলো কম্পারেটিভ। সো এটা বাদ। নো আদার ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ, এই যে অ্যাজ ডট ডট অ্যাজ হলো পজিটিভ ডিগ্রি সাইন। এটা হতে পারে, এটা হতে পারে। আচ্ছা, বি নাম্বার, নো আদার বয় ইজ সো গুড অ্যাজ, এটা হতে পারে, সো ডট ডট অ্যাজও বসে। হি ইজ এ গুড বয় ইন দ্য ক্লাস, এটা হতে পারে সিম্পল সেন্টেন্স হিসাবে। কিন্তু আমাদের এখানে একটা ছোট্ট রুলস কভার করতে হবে। রুলসটা কি? যদি কোনো সেন্টেন্সে সুপারলেটিভ ওয়ার্ড প্লাস নাউন থাকে, সুপারলেটিভ ওয়ার্ড প্লাস নাউন থাকে, তাহলে আমরা ওই সেন্টেন্সটা শুরু করব পজিটিভ ডিগ্রির জন্য নো আদার দিয়ে। কি দিয়ে? নো আদার দিয়ে। এখন বলেন নো আদার দিয়ে কয়টা বাক্য আছে? তার মানে ছোট্ট একটা কথার মাধ্যমে আমরা অপশনগুলোকে সংক্ষেপ করে চিনে নিচ্ছি। নো আদার আছে 2টাতে। এখন এই দুটোর মধ্যে প্রবলেমটা কি? প্রবলেমটা হচ্ছে আপনি কি মূল বাক্যে থাকা ইন দ্য ক্লাস এইটাকে কোনোভাবে আপনি বাদ দেওয়ার অধিকার রাখেন? কোনো অধিকার আছে আপনার বাদ দেওয়ার? কোনো অধিকার নাই। আপনি সেন্টেন্স ট্রান্সফরমেশন করবেন, কিন্তু এটাকে বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। কেন সুযোগ নাই? কারণ আপনাকে ইন দ্য ক্লাস এটা রাখতেই হবে, নাহলে অর্থের ম্যাচিং হবে না। সো ইন দ্য ক্লাস এটা থাকছে সি নাম্বারে। সো অ্যান্সারটা সি, ঠিক আছে। বি নাম্বার হলো ইন দ্য ক্লাস ছিল না। এই যে ছোট্ট ছোট্ট ম্যাটারগুলো যদি চোখে খাটাতে পারেন, ব্রেনে আনতে পারেন, আপনি রুলস না জেনেও অল্প কিছু সাধারণ কথাবার্তা বেসিক জানলে, ফাউন্ডেশন জানলে আপনি করতে পারবেন, ঠিক আছে। এজন্যই বলি ভাই, ফাউন্ডেশনের কোনো জুরি নাই। ফাউন্ডেশন আপনাকে পড়তেই হবে, করতেই হবে, না হলে আপনি ইংলিশ ভালো করতে পারবেন না। 12 নাম্বার আসেন, 12। তাহলে আমরা নবম শিক্ষক নিবন্ধন গবেষণা করে দেখলাম আমাদের এখানে কি লাগবে? ট্রান্সফরমেশন অধ্যায়গুলো পড়তে হবে। 12, আই মাস্ট ডু ইট, আই মাস্ট ডু দিস, নেগেটিভ করতে বস। এইটা আবার কোন ধরনের ট্রান্সফরমেশন আসলো রে ভাই?
এইটা আসছে অ্যাফার্মেটিভ নেগেটিভ, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ ট্রান্সফরমেশন আসছে। যদি কোনো সেন্টেন্সে মাস্ট থাকে অ্যাফার্মেটিভ বাক্যে, তাহলে এটাকে আমরা যদি নেগেটিভ করতে চাই তাহলে আমরা যেটা করতে পারি ক্যান নট হেল্প অথবা কুড নট হেল্প অথবা ক্যান নট বাট, কুড নট বাট, ওই রুলসটা অ্যাপ্লাই করতে পারি। কি বলছি? ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প, এই রুলসটা অ্যাপ্লাই করতে পারি। সো আপনি যদি ক্যান নট বাট দেন এরপরে হবে V1, ক্যান নট হেল্প দেন এরপরে হবে ভার প্লাস আইএনজি। জাস্ট এইটুকু কথা মনে রাখলেই হচ্ছে। ক্লিয়ার? এই অ্যাফার্মেটিভ নেগেটিভ এই জিনিসগুলো কিন্তু এক্সপার্ট ইংলিশে একেবারে জাস্ট এক পেজের মধ্যে দেওয়া আছে। যাদের কাছে বই নাই, বিভিন্ন জায়গায় PDF পাবেন, সেখান থেকে এক পেজ দেখে নিন। তাহলে এটা অ্যান্সার কি হবে? আই ক্যান নট হেল্প, সব জায়গাতে হেল্প আছে নাকি? না, এখানে বাট আছে। বাটের পরে আইএনজি হয় না, মনে থাকবে। বাটের পরে এই যে ক্যান নট বাটের পরে আইএনজি হয় না, শুধু বাট না, মনে রাখবেন ক্যান নট বাট। ঠিক আছে? ইরফান, ফাউন্ডেশন কোর্স কখন শুরু হবে? ফাউন্ডেশন কোর্স কিন্তু চলছে। যাদের দরকার তারা ক্লাস শেষে মেসেঞ্জারে নক দিবেন। ফাউন্ডেশন কোর্স চলতেছে। আই ক্যান নট হেল্প ডু ইট, এই যে ক্যান নটের পরে হেল্প দিলে ডু হয় না, আইএনজি হয়। মাস্ট থাকলে মাস্ট হবে না ট্রান্সফরমেশনের ক্ষেত্রে। এই যে ক্যান নট হেল্পের পরে ভার্বের সাথে কি হবে? আইএনজি হবে। বলেন কি হবে? আইএনজি হবে। তাহলে এখান থেকে আমরা একটা রুলস শিখলাম। তাহলে পরবর্তী নিবন্ধন যারা দিবেন এই রুলসটা মুখস্থ থাকবে, একেবারে ঠোঁটের আগায় থাকবে, মনে থাকবে। রুলসটা কি বলছি বলেন তো? রুলসটা হচ্ছে মাস্ট থাকলে নেগেটিভ করার জন্য ক্যান নট হেল্প, ক্যান নট বাট ব্যবহার করতে পারি। শর্ত হলো হেল্প ব্যবহার করলে ভার প্লাস আইএনজি, বাট ব্যবহার করলে V1 বা ভার্বের বেস ফর্ম। ওকে, আমার 12 নম্বরটাও আলোচনা শেষ। আমরা একটু আগাতে চাচ্ছি তাড়াতাড়ি। এইবার দেখছিলেন কতগুলো ট্রান্সফরমেশন রিলেটেড কোশ্চেন দেখছি, সিম্পল কমপ্লেক্স, তারপরে দেখছি পজিটিভ ডিগ্রি, তারপরে অ্যাফার্মেটিভ নেগেটিভ, অনেকগুলো ট্রান্সফরমেশন দেখছি। এখন আসেন আমরা একটু দেখি পরের কোশ্চেন 13 নম্বর। এইবার আসছে ট্রান্সলেশন। এগুলোতে বেশি কথা বলবো না, শুধু দেখাই যাব কোশ্চেনগুলো, অনুবাদ। আপনারা জানেন ট্রান্সলেশনের উপরে 9 কোড অফ ট্রান্সলেশন নামে একটা বই আছে, দুর্দান্ত একটা বই, 9 কোড অফ ট্রান্সলেশন। সবাই সংগ্রহ করে নেবেন। 9 কোড অফ ট্রান্সলেশন বইটার নাম লিখেন। কি নাম বললাম? 9 কোড অফ ট্রান্সলেশন। 9 কোড অফ ট্রান্সলেশন, এই বইটা আপনারা নেবেন। ছোট্ট একটা বই, আপনি ট্রান্সলেশন আপনার জীবনের ধারণা চেঞ্জ হয়ে যাবে। হাজার হাজার বই পড়ার দরকার নেই, ছোট্ট একটা বই, 9 কোড অফ ট্রান্সলেশন। 13 নম্বর কি অ্যান্সার হবে? অ্যান্সার হবে এই নাম্বার, সূর্য পূর্ব দিকে ওঠে। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে ওঠে। এখন আপনারা এটা শিখলেন, সূর্য পূর্ব দিকে ওঠে। তো পরীক্ষার হলে এইটা যখন আরেকবার দিবে তখন কি হুবহু দিবে, নাকি এখানে একটা ঝামেলা আছে? হুবহু দিবে না, একটু চেঞ্জ করে দিবে। সেটা কি হবে? দেখেন কোশ্চেনটা তৈরি করতে পারে এরকম যে ইন দ্য ইস্ট, এটা এখানে কোন ফ্রেজ? আপনাকে প্রশ্ন করে দিল কোন ফ্রেজ। এইবার আপনার মাথা ঘুরে গেছে। এইটা হলো এখানে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। কোন ফ্রেজ? অ্যাডভার্বিয়াল ফ্রেজ, কারণ এইটা হলো অ্যাডভার্ব অফ প্লেস। দেখেন প্রশ্নগুলো কিভাবে তৈরি হবে। প্রশ্নকর্তা কিন্তু বিগত সালে কোশ্চেনটা হাতে নিয়ে ওই প্রশ্নের ভিতর থেকে প্রশ্ন বের করবে, কারণ তারও তো সময় নাই প্রশ্ন নতুন করে তৈরি করবে। সে একটা কোশ্চেন থেকে ভেঙে চুরে আরেকটা নতুন প্রশ্ন তৈরি করবে। সো এই জন্য আপনাদেরকে এগুলো বুঝে বুঝে পড়তে হবে। ঠিক আছে? সো আসেন চলে যাই আমরা পরের বাক্যে। তাহলে একটা ট্রান্সলেশন রিলেটেড প্রশ্ন কিন্তু পেলাম। 14, হি ইজ মাই নেফিউ। একদম সহজ, বলেন এটা কি অ্যান্সার হবে? হি ইজ মাই নেফিউ। ক্লাসটা একটু শেয়ার করব। আমরা কিন্তু কেবল 14 নম্বর প্রশ্নে আছি, আরও 11টা প্রশ্ন সলভ করব। ক্লাসটা একটু শেয়ার করে দিবেন। মাসুম বিল্লাহ, ইরফান, হি ইজ মাই নেফিউ, সে আমার কি হয়? নেফিউ হয়। এই নেফিউ মানে কি? নেফিউ মানে হলো ভাগ্নি, ভাইগনা, ভাইস্তা, ভাস্তি, এই অর্থ দেয়, তাই না? আচ্ছা, তা এখানে এই নেফিউ হচ্ছে ফিমেল, মানে হচ্ছে ফিমেল জেন্ডার। তাহলে এটা অ্যান্সার হবে ভাতিজা না ভাতিজি? নেফিউ, ও সরি ভাতিজা, মেল অ্যান্সার দেবে, ভাতিজা। তাহলে এটা কি হবে? আচ্ছা, সোলাইমান বলছেন এস্ট হচ্ছে নাউন, দা এস্ট কোন ফ্রেজ হবে? ও দা এস্ট হচ্ছে, ওটাও কিন্তু নাউন, কিন্তু ইন দা এস্ট হচ্ছে অ্যাডভার্ব। দা এস্ট দুটো মিলেই নাউন, বা শুধু এস্টও নাউন, কিন্তু ইন দা এস্ট হবে অ্যাডভার্ব। হ্যাঁ, যে প্রশ্ন করেছেন তার জন্য উত্তর দিলাম।
ভাতিজা, নিফিউ মানে ভাতিজা বা ভাগ্নে, সে আমার ভাতিজা, একদম সহজ। এগুলো আপনারা নর্মাল ওয়ার্ড, নর্মাল ট্রান্সলেশন হিসেবে পাবেন। জাস্ট সিঙ্গেল একটা ওয়ার্ড জানলে হবে। 15, এইখানে একটা রুলস আছে, চমৎকার একটা রুলস আছে, এবং এখান থেকে ঘুরিয়ে ফিরিয়ে প্রচুর প্রশ্ন হবে। আপনারা এই রুলসটাও আপনার কালেকশন করবেন 9 কোড অফ ট্রান্সলেশন থেকে। কি বইয়ের নাম কি বললাম? 9 কোড অফ ট্রান্সলেশন। আজকেই সার্চ দিন বাজারে গিয়ে 9 কোড অফ ট্রান্সলেশন। ইট ইজ আই হু অ্যাম ইয়োর টিচার। এই হচ্ছে আমি যে তোমার শিক্ষক। এই হচ্ছে আমি যে হচ্ছে তোমার শিক্ষক। ইট ইজ আই হু অ্যাম ইয়োর টিচার। এই প্রশ্নটার মধ্যে একটা কাহিনী আছে। কাহিনীটা কি? কাহিনীটা হলো, মনে রাখতে হবে স্ট্রাকচারটা। ইট ইজ প্লাস এইখানে ইট ইজ প্লাস এখানে নাউন বা প্রোনাউন যেই থাক, এরপরে যদি কোনো রিলেটিভ প্রোনাউন থাকে ডট ডট, তখন মনে রাখতে হবে এই যে নাউন প্রোনাউনের সাথে রিলেটিভ প্রোনাউন, এর মানে হলো এই নাউন প্রোনাউনের সাথে বাংলায় রস্বই যোগ হবে। আমি স্ট্রাকচারটা সহজ করে লিখতে পারছি কিনা? আমরা একটু ক্লাসটা শেয়ার করে দেই। এখনও আধা ঘন্টা ক্লাস হবে ইনশাল্লাহ, আরও 10টা প্রশ্ন আসে। ইট ইজ এরপরে নাউন প্রোনাউন থাকবে, যখন রিলেটিভ প্রোনাউন থাকবে এই নাউন প্রোনাউনটা বাংলায় ই দ্বারা উচ্চারণ করতে হবে। কি দ্বারা? ই দ্বারা, মানে ফোর্স দিতে হবে। কেন? দেখেন আমরা একটা উদাহরণ দেখি। আমি যোগ ই, কি হলো? আমি তোমার শিক্ষক। আই হু, এরপরে দেখেন এই যে আই হলো প্রোনাউন, তার সাথে হু আছে এবং সামনে বিভার্ব আছে, ইট ইজ আছে। তাহলে এই আমিটাকে এখন আর শুধু আমি বলবেন না, কি বলবেন? আমি। এইখানে যদি আই না থাকে আলিম কথাটা থাকলো, আপনি তখন বলতেন আলিমি। তার মানে আলিম স্যার ই কথাটা যোগ হবে। তার মানে বিশেষ্য হোক আর বিশেষণ হোক, মানে সর্বনাম হোক, সোজা কথা নাউন হোক আর প্রোনাউন হোক, এরপরে যদি এইভাবে স্ট্রাকচার পান, তাহলে আমরা এটাকে কি করব? জোর প্রদান করার জন্য রস্য ই শব্দটা ব্যবহার করব। ক্লিয়ার? আশা করি নিয়মটা মনে থাকবে। ভবিষ্যতে কিন্তু এইখানে ইট ইজ আই দিবে না, এখানে ইট ইজ ওমর খৈয়াম, ইট ইজ নিউটন, বিভিন্ন নাম দিতে পারে, প্রোনাউন দিতে পারে, খেয়াল রাখবেন। ঠিক আছে? আশা করি আপনাদের জিনিসগুলো মনে থাকবে। নেক্সটে যেতে পারি? বুঝছেন কি না? শেয়ার আর হচ্ছে না, চেষ্টা করেন, না হলে তো কিছু করার নাই। দেখেন এইবার একটা মারাত্মক জিনিস দেখাবো। 16 নম্বর প্রশ্ন, 16 এর গবেষণা দেখাবো। শেয়ার করছো একবার দেখো। 16 নাম্বার, ইট ইজ এ কোয়ার্টার টু 10 নাও। ইট ইজ এ কোয়ার্টার টু 10 নাও। কি হবে এটা? ফেরদৌস শেয়ার দিতে পারতেছেন না। আমরা কিন্তু ক্লাস শেষে দেখাবো কারা গতদিনের লিটারেচার বই বিজয়ী হয়েছেন। বলছে ইট ইজ কোয়ার্টার টু 10 নাও। ইট ইজ কোয়ার্টার টু 10 নাও। আচ্ছা, কেমন হয় আপনাদেরকে যদি আজকে সময় বলার নিয়মগুলো একসাথে বলে দিই? সময় বলার নিয়মগুলো বলে দিই। ক্লাস কিন্তু আজকে একেবারে 25টা কোশ্চেন গবেষণা করছি, কিন্তু আপনি 25টা প্রশ্ন দিয়ে না হলে 2000 কোশ্চেন সলভ করতে পারবেন। সেইভাবে গবেষণা করছি। ক্লাস শেষে বলে দেবো কোন কোন অধ্যায় থেকে কোশ্চেন আসছে। গবেষণা কিন্তু রেডি হয়ে আছে, নিচে দেখাবো। লাস্টে একটা জাস্ট চিত্র পাবেন, এতক্ষণ যা বলতেছি। ইট ইজ এ কোয়ার্টার টু 10 নাও। আচ্ছা, ইট ইজ এ কোয়ার্টার টু 10 নাও, এখানে আমি একটা স্ট্রাকচার দিই আপনাদেরকে। হ্যাঁ, সময় বলার নিয়ম হিসাবে মনে রাখেন। ইট প্লাস বি ভার্ব। এখানে আপনারা বি ভার্ব কেন বলতেছি? কারণ পাস্ট টেন্স হলে ওয়াজ আর আসতে পারে। বি ভার্ব। এরপরে এখানে আমরা বসাবো মিনিট। এরপরে আমরা এখানে বসাবো হচ্ছে টু অথবা পাস্ট। এরপরে এখানে আমরা বসাবো ঘন্টা। ব্যাস, গঠনটা লেখেন, স্ট্রাকচারটা লিখেন। এই স্ট্রাকচার আপনার এই সময় বলার নিয়মটা আজীবন মনে রাখতে সাহায্য করবে। স্ট্রাকচারটা লিখে ফেলেন। ইট, এরপরে প্রেজেন্ট টেন্স হলে অ্যাম ইজ আর, পাস্ট টেন্স হলে ওয়াজ ওয়্যার। তারপরে কোনো ঘড়ির সময়ের মিনিট বোঝাতে যে ভাঙটি মিনিটটা থাকবে সেই ভাঙটি মিনিট। যদি সময়টা অতিবাহিত হয়ে যায় তাহলে এই মিনিট অতিবাহিত হলে পাস্ট, আর মিনিট কম থাকলে টু, আর এই পাশে হলো ঘন্টা। এখন দেখেন, আমি যদি বলি যে এখন 5টা বেজে 18 মিনিট, 5টা বেজে 18 মিনিট, এটা ট্রান্সলেশনটা একটু করেন তো সবাই। এখন 5টা বেজে 18 মিনিট, এটা ট্রান্সলেশন করেন। এখন 5টা বেজে 18 মিনিট, এটা ট্রান্সলেশনটা একটু করেন তো সবাই, কি হবে?
এই স্ট্রাকচারে ফেলে দেন, হয়ে যাবে। ইট ইজ 5টা বেজে 18 মিনিট, মিনিট বসাবেন, মিনিট কত মিনিট, 18 মিনিটস, 18 মিনিটস। তারপরে কি বসাবেন, টু অথবা পাস্ট। এই যে 5টা বেজে 18 মিনিট মানে কি বাড়তি, আরো বেশি। পাস্ট কয়টা বেজে, 5টা বেজে, ঘন্টাটা কি 5। এই যে ইট ইজ 18 মিনিটস পাস্ট 5 মানে 5টা বেজে কত মিনিট, 18 মিনিট। একজন আবার পিএম লাগাইছেন, পিএম দেওয়ার কোনো দরকার নাই, পিএম দিতে হবে না। নাইন কোড অফ ট্রান্সলেশন লাইব্রেরিতে খোঁজ নেন, দেখছেন। এখন আপনি শুধুমাত্র এই এখন কথাটা আর ইংলিশ বসানোর জন্য লাস্টে নাও কথাটা বসাতে পারেন। আমরা অনেকগুলো উদাহরণ এখন দেব, এখন আসেন তার আগে এটা পড়ি। এ কোয়ার্টার মানে কি, যারা জানেন না তারা মনে রাখবেন, কোয়ার্টার মানে 15 মিনিটকে সংক্ষেপে লেখা যায় এ কোয়ার্টার। আপনি ইংরেজিতে লিখতে পারেন 15 মিনিটস, 15 মিনিটস যোগ করতে পারেন, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তার মানে এই টু মানে কি, কম, টু মানে কম, মনে রাখেন টু মানে কি কম, আর পাস্ট মানে বেশি। এখন কম বেশি এটাও যদি কারো মনে না থাকে, তার মানে এখানে একটা সূত্র আছে, ক্লু আছে। ক্লুটা হলো এই টু লিখতে ভাই কয়টা বর্ণ লাগছে, 2টা, আর পাস্ট লিখতে বর্ণ লাগছে কয়টা, 1টা 2টা 3টা 4টা, তাহলে বেশি বর্ণ লাগে পাস্ট, তার মানে পাস্ট দিবেন যখন অতিরিক্ত বেশি হয়ে গেছে। আর এখনো মিনিট কম আছে, তার মানে টু বসাবেন। আচ্ছা, এইগুলোকে আমরা আরো ভালোভাবে বোঝার চেষ্টা করি। এটার অ্যান্সার হচ্ছে বি নাম্বার। এটার অ্যান্সার কি, বি। এখন 9:45 বাজে, বাংলাটা কি, বাংলা হচ্ছে এখন 10টা বাজতে 15 মিনিট বাকি, এটাই তো, এই জন্য বাকি মানে কম, এই জন্যই টু ব্যবহার করা হয়েছে। নেক্সট, এখানে কথা না বলে আমরা এখন স্ট্রাকচারে চলে যাই, দেখাবো তো নাকি। ঘড়ির সময় বলা নিয়ে পৃথিবীতে 7টা রুলস আছে, এই 7টা রুলস কভার করতে পারলে আপনি ঘড়ির সময় বলা নিয়ে আর কোনো প্রবলেমে থাকবেন না। কি দেখতে চান 7টা রুলস? দেখতে চাইলে একটা একটা করে একটু দেখে নেন। জাস্ট 7টা নিয়ম ঘড়ির সময় বলার। কয়টা নিয়ম? 7টা। আমরা একটু ক্লাসটা আরেকবার শেয়ার করে দেই, যারা পুরো ক্লাসে আছে আরেকবার একটু শেয়ার করি, আপনার ফ্রেন্ডদেরকে একটু মেনশন করি। বলেন ঘড়ির সময় বলার কয়টা নিয়ম? 7টা নিয়ম। কয়টা? 7টা। কি কি? পূর্ণ ঘন্টার সময় বোঝাতে আমরা ও ক্লক ব্যবহার করব। দ্রুত স্ক্রিনশট মারেন তো, স্ক্রিনশট মারেন। পূর্ণ ঘন্টা বোঝাতে ও ক্লক, যেমন ইট ইজ 11 ও ক্লক, মানে এখন কয়টা বাজে? 11টা বাজে। পূর্ণ ঘন্টা বোঝাতে সরাসরি আমরা ও ক্লক ব্যবহার করব, একটা রুলস। এইভাবে মানে এই মাত্র বোঝাতে জাস্ট স্ট্রাক ব্যবহার করব। এই মাত্র 5টা বাজলো, কি বলবো? ইট হ্যাজ জাস্ট স্ট্রাক 5, মানে কি এই মাত্র কটা বাজলো? 5টা বাজলো। ইট হ্যাজ জাস্ট স্ট্রাক 5, মানে এই মাত্র বোঝাতে জাস্ট স্ট্রাক কথাটা আনবো। কোনো ঘন্টার সোয়া বোঝাতে, এখন সোয়া 10টা বাজে, সোয়া বোঝাতে এ কোয়ার্টার পাস্ট। সোয়া বোঝাতে এ কোয়ার্টার পাস্ট মুখস্থ থাকবে। সোয়া বোঝাতে এ কোয়ার্টার পাস্ট, না মানে কি এখন সোয়া 10টা বাজে। ইট ইজ এ কোয়ার্টার পাস্ট 10, ইট ইজ এ কোয়ার্টার পাস্ট 10। ঠিক আছে, ক্লিয়ার? 3টা রুলস শেষ হয়ে গেল। এরপর আসেন আর বাকি 4টা রুলস দেখেন। মোট 7টা নিয়ম। ঘন্টার পৌনে মানে এখনো, পৌনে মানে কি 15 মিনিট কম। তো এখন পৌনে 10টা বাজে, ইংলিশ কি হবে? ইট ইজ এ কোয়ার্টার টু 10। কি হচ্ছে দেখেন তো, ইট ইজ এ কোয়ার্টার টু 10। দেখেন গঠনটা মিলছে কিনা। ঠিক আছে, ঘন্টার সাড়ে বোঝাতে, সাড়ে বোঝাতে আমরা দুইভাবে ব্যবহার করতে পারি। একটা হলো হাফ পাস্ট, অথবা আমরা কখনো কখনো ঘন্টা প্লাস 30 ইউজ করতে পারি, মানে হাফ পাস্ট প্লাস ঘন্টা, আর এটা হলো ঘন্টা প্লাস 30, দুইভাবেই ব্যবহার করা যাবে। যেমন ইট ইজ হাফ পাস্ট 10, মানে কি 10টা বেজে অর্ধেক পার হয়ে গেছে, মানে 10:30। আরেকটা সংক্ষেপে বলা যায় ইট ইজ 10:30, মানে এখন 10টা 30, মানে 10:30 বাজে। দুই স্টাইলেও কিন্তু এটাকে করা যাবে। 6 নম্বর, বেজে অতিরিক্ত পাস্ট প্লাস আওয়ার। এই যে দেখেন ইট ইজ 10 মিনিটস, 10 মিনিট পাস্ট অতিরিক্ত হয়ে গেছে। কয়টা বেজে? 8টা বেজে, তার মানে 8টা বেজে 10 মিনিট। আচ্ছা, কম বা বাকি বোঝাতে 2 প্লাস আওয়ার। যেমন ইট ইজ 5 মিনিটস টু 7, তার মানে কি 5 মিনিট
টু কম কি থেকে 7 থেকে, তার মানে 7টা বাজতে কয় মিনিট কম, 5 মিনিট কম। সো আমি আপনাদেরকে এই ঘড়ির সময়টা একদম সংক্ষেপে জাস্ট অল্প কথায় বললাম। বিস্তর আলোচনা আপনারা 9 কোড অফ ট্রান্সলেশন থেকে সামনে পড়বেন, অথবা কোনোদিন যদি ঘড়ির সময় নিয়ে আলোচনার সুযোগ হয় একটা ক্লাসে আরও বিস্তর বলে দেব। সো আজকে এই 7টা নিয়ম সংক্ষেপে বলে এখানে রাখলাম, জাস্ট স্ক্রিনশট দিয়ে নেন আপনারা। নেক্সট, এগুলো আর প্র্যাকটিস আপনারা চাইলে এগুলো বাসায় প্র্যাকটিস করেন, আমি আর দিচ্ছি না। চলে যাব 17 নম্বর প্রশ্নে। 17, আমি জানি সে কোথায় বাস করে, বলেন তো সংক্ষেপে কি হবে? আমি জানি সে কোথায় বাস করে, আমি জানি সে কোথায় বাস করে। অ্যান্সারটা হবে 4 নম্বর। আই নো হোয়ার হি লিভ। আচ্ছা, হি লিভ হয় নাকি? এটা তো ভুল আছে, এটা তো বি নাম্বার অ্যান্সার হবে। আমি জানি সে কোথায় বাস করে, হি দিলে তো লিভ হয় না ভাই, লিভস হবে। অ্যান্সার হবে বি, আই নো হোয়ার হি লিভস। দ্রুত উত্তর করতে হবে। 17, আমরা এখন 10-এ আগাবো, অল্প কয়টা কোশ্চেন আছে আর। এটাও দেখেন ট্রান্সলেশন থেকে আসছে, ট্রান্সলেশন। তাহলে বুঝতেছেন তো নিবন্ধনের জন্য ট্রান্সলেশন আপনার জন্য কত জরুরি। কত বলেন? 17 অ্যান্সার হবে বি নাম্বার, 17 অ্যান্সার বি। ওকে, নেক্সট 18, পেন থ্রো দ্য লাইন। এটা টানা মুখস্থ করবেন, একেবারে ঠোঁটস্থ করবেন। পেন থ্রো দ্য লাইন মানে কি? মানে লাইনটা কেটে দাও। সো লাইনটা কেটে দাও, লাইনটা কেটে দাও মানে হলো আসলে বাক্যটা কেটে দাও না শব্দটি কেটে দাও না কি হবে বলেন? পেন থ্রো দ্য লাইন, এখানে লাইন বলতে আসলে কি বোঝাচ্ছে? 18 নম্বর কি হবে? পেন থ্রো দ্য লাইন। 18, বাক্যটি কেটে দাও। পেন থ্রো দ্য লাইন কি হবে? 18 নম্বর বলেন সবাই, পেন থ্রো দ্য লাইন। বাক্যটি কেটে দাও, শব্দটি কেটে দাও। সবাই আমরা একটু ক্লাসটা শেয়ার করি, সবাই একটু ক্লাসটা শেয়ার করি। এটা কি হবে অ্যান্সার বলেন? পেন থ্রো দ্য লাইন। 18 নাম্বার, 18 অ্যান্সার হবে বি নাম্বার। শব্দটি কেটে দাও। 9 নাম্বার, বাক্যটি কেটে দাও। আচ্ছা, এখন দেখেন এই 18 নাম্বার কোশ্চেনটা ওয়ার্ড হলে 18D হবে, শব্দটি কেটে দাও। আচ্ছা, এখানে প্রশ্নটাই আমার কাছে একটু ভুল মনে হচ্ছে। কেন ভুল মনে হচ্ছে জানেন? কারণ হচ্ছে এখানে কোশ্চেনটাতে আমি একই অপশন দেখতে পাচ্ছি, যেমন শব্দটি কেটে দাও, শব্দটি কেটে দাও, আর বাক্যটি কেটে দাও হয় কিনা। লাইন বলতে আসলে এখানে পেন থ্রো দ্য ওয়ার্ড বললে শব্দটি কেটে দাও হয়, ঠিক আছে, কিন্তু যখন লাইন বলছে তখন বাক্যটি কেটে দাও, এইটাই উত্তর হওয়া উত্তম। তো এখন এই কোশ্চেনটা আমার কাছে একটু কনফিউশন লাগলো, আমাকে একটু আবার রিচেক করতে হবে, কারণ কোশ্চেনটা সম্ভবত ভুল আসছে কোনো একভাবে, ঠিক আছে। লাইন বললে তো সারি বা বাক্য বোঝায়, কিন্তু এখানে তো শব্দের অর্থে ব্যবহার হওয়ার কথা। হ্যাঁ ঠিক আছে, কিন্তু শব্দ আর দুইটা আছে, তো এই জন্য আমার কাছে মনে হয় কোশ্চেনটা তুলতে কোনো ভুল টুল হয়েছে কিনা। মূলত বাক্যটা হওয়ার কথা ছিল লাইনটি কেটে দাও, সত্রটি কেটে দাও। সত্র ছিল নাকি অপশনে? আচ্ছা যাই হোক, এটা পরে দেখে আমি আপনাদেরকে ঠিক করে দেওয়ার চেষ্টা করব। নেক্সট, পরের প্রশ্ন আসি। 19 নাম্বার, আমার একটি কম্পিউটার আছে। একদম সহজ কোশ্চেন। কি হবে? আমার একটি কম্পিউটার আছে। আই হ্যাভ এ কম্পিউটার। আমার একটি কম্পিউটার আছে। কি হবে অ্যান্সার? আই হ্যাভ এ কম্পিউটার। একদম সহজ, এটা বাদ দিলাম, এটা আপনারা পারবেন। আই হ্যাভ এ কম্পিউটার। আমি একটু টেনে আগাচ্ছি। চক চক করলেই শোনা হয় না, এটাও একদম মুখস্থ আসে সবারই। চক চক করলেই শোনা হয় না, বলেন তো কোনটা হবে? অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড। এটা মুখস্থ। অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড। ভবিষ্যতে পরীক্ষায় প্রশ্ন আসবে
যে অল দ্যাটের পরে যে গ্লিটার, সেখানে কি গ্লিটার নাকি গ্লিটার্স, কোনটা হবে? গ্লিটার্স হবে, মাথায় রাখতে হবে গ্লিটার্স, ঠিক আছে, গ্লিটার্স, অল দ্যাট গ্লিটার্স। এই প্রবাদ নিয়ে প্রচুর বিশ্লেষণ আছে। আমরা কিন্তু ওই যে আমাদের একটা ভোক্যাব নিমোনিক কোর্স আছে, জ্ঞাতার্থে জানাচ্ছি, অন্যভাবে নিয়েন না, ভোক্যাব নিমোনিক একটা কোর্স আছে, পেইড কোর্স, ওইখানে আমরা এই প্রবাদগুলোর বিশ্লেষণ করব, সিনোনিম মনে রাখার বিষয় শেখাবো, কীভাবে মনে রাখতে হবে, তারপরে গ্রুপ ভাত মনে রাখার 4 স্টেপ ক্যালকুলেশন দেখাবো। তো যারা এই ভোক্যাবুলারি মুখস্থ রাখতে পারেন না বিভিন্ন পরীক্ষার জন্য, তারা ওই ভোক্যাব নিমোনিক কোর্সটা করতে পারেন আমাদের, মাত্র 350 টাকা একটা অফার চলতেছে এখন। তো ওই ভোক্যাব নিমোনিক কোর্সটা করতে চাইলে ক্লাস শেষে আমাদেরকে একটু মেসেঞ্জারে নক দিন, ইনশাল্লাহ আপনাদেরকে যুক্ত করে নিব, অফার হিসাবে যুক্ত করে নিব। 21 নাম্বার, এ প্যারাগ্রাফ মাস্ট হ্যাভ, একটা প্যারাগ্রাফে অবশ্যই কি থাকে বলেন তো, প্যারাগ্রাফে অবশ্যই কি থাকে? পুষ্পকথা, জনায়ব, জনাকি। প্যারাগ্রাফে এটা নিয়ে বহুবার বিভিন্ন প্রশ্ন আপনারা অতীত যারা লাইভ করেন তা জানেন। প্যারাগ্রাফে কি থাকে এটা দেখি কারা ভুল করেন। আমি আজকে দেখি যারা পুরাতন পাপি আছেন আমাদের সাথে, দেখি কে কে ভুল করছেন। 21 নাম্বারটা কি হবে? সুলতানা জামান, শামীম নাসরিন, হামিদুর রহমান। 21 হবে হলো এ সিঙ্গেল আইডিয়া অর টপিক, মানে প্যারাগ্রাফে একটা সিঙ্গেল আইডিয়া থাকে। প্যারাগ্রাফে কি থাকে বলেন? একটা সিঙ্গেল আইডিয়া থাকে। সো 21-এর অ্যান্সারটা হচ্ছে সি নাম্বার। 21-এর অ্যান্সার সি। 21-এর অ্যান্সারটা হচ্ছে সি নাম্বার। নেক্সট পরের কোশ্চেনে যাব। 22, ফলস আর থিক হোয়ার লাভস ইজ থিন। 22 নম্বরটা বলি আমরা। 22 এটাও গুরুত্বপূর্ণ একটা প্রবাদ। তার মানে আমরা কি দেখলাম? ট্রান্সলেশন যেভাবে আসতেছে প্রবাদও আসতেছে। তো প্রবাদগুলোকে আমরা এক প্রকার ট্রান্সলেশন হিসাবেই নিতে পারি। হ্যাঁ, সো এটার অ্যান্সার হবে হলো যাকে দেখতে নারী তার চলন বাঁকা। 22-এর অ্যান্সার এই নাম্বার, যাকে দেখতে নারী তার চলন বাঁকা। আপনারা কিন্তু অ্যান্সার করার সময় নাম্বারিং দিয়ে অ্যান্সার করবেন, 22-এর এ সি এরকম, নাহলে বোঝা যায় না। সো 22-এর অ্যান্সার হচ্ছে এ, যাকে দেখতে নারী তার চলন বাঁকা। ওকে। 23 নাম্বার, তেল পানিতে ভাসে। আবারও ট্রান্সলেশন আসছে, প্রচুর ট্রান্সলেশন আসছে, প্রচুর। তেল পানিতে ভাসে, ভাসে কে বলেন তো? তেল। 9 কোড অফ ট্রান্সলেশন বইতে এগুলো ভাগ করা আছে যে এইভাবে এস এফ, সাবজেক্ট, ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব, অবজেক্ট, কমপ্লিমেন্ট, ম্যানার, প্লেস, টাইম, রিজন, এইভাবে 9টা কোড আলোচনা করা আছে। এই 9টা কোড দিয়ে পৃথিবীর সব বাক্যের ট্রান্সলেশন হবে। সো সাবজেক্ট হচ্ছে, এখানে সাবজেক্ট খুঁজে বের করেন। সাবজেক্ট হচ্ছে কে ভাসে? তেল। তাহলে সব জায়গায় ওয়েল সাবজেক্ট। ভাসে এটা হলো ফার, ফাইনাইট ভার্ব। তো ভাষার ইংরেজি প্রেজেন্ট টেন্স, ফ্লটস, প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্স। কোথায় ভাসে? পানিতে ভাসে, এটা হলো অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ প্লেস। তার মানে 9 কোডের মধ্যে এখানে মোট কোড পাওয়া গেছে 3টা, সাবজেক্ট, ফাইনাইট ভার্ব, অ্যাডভার্ব অফ প্লেস। ওভার ওয়াটার, পানিতে মানে পানির উপরে, পানিতে বা পানির উপরে ভাসে। ওকে। 23-এর অ্যান্সারটা সি। 23-এর অ্যান্সার সরি সি না, ওভার হবে না, অন হবে। স্পর্শ অবস্থায় অন হবে, এ নাম্বার অ্যান্সার হবে। 23-এর এ, 23-এর এ হবে, 23-এর এ, ওভার না, অন হবে, স্পর্শ অবস্থায় পানির উপরে। 23-এর এ নাম্বার অ্যান্সার হবে। ওকে। নেক্সট, আর মাত্র 2টি কোশ্চেন আছে। 24 ক্লাস শেষে দেখাবো গতদিন কে পেয়েছেন লিটারেচার। 24 বলেন, ঢাকা কি জন্য বিখ্যাত? গুরুত্বপূর্ণ একটা ট্রান্সলেশন। এগুলো প্রত্যেকটা রুলস না জানলে ট্রান্সলেশন করা খুবই মুশকিল। দেখি কাদের কাদের সঠিক হচ্ছে এটা। আর মাত্র 2টা কোশ্চেন আছে। বলছে ঢাকা কি জন্য বিখ্যাত বা কি কারণে বিখ্যাত? 24 উবাইদুল বলছেন হচ্ছে ডি, বি। 24-এর অ্যান্সারটা হচ্ছে, আমি বলে দিচ্ছি, 24-এর অ্যান্সার হচ্ছে এই ডি নাম্বার। ইনশাল্লাহ অন্য কোনো ক্লাসে আপনাদেরকে 24-এর বিশ্লেষণ শেখাবো। 24-এর বিশ্লেষণটা কি? হোয়াট ইজ ঢাকা ফেমাস ফর, এটা একটা বলতে পারেন। হোয়াট ইজ ঢাকা ফেমাস ফর, প্রিপোজিশনটা লাস্টে দিতে পারেন। এটা কেন হয় আসলে এটা মনে রাখবেন, সেটা হলো
যদি কোনো ডাব্লিউএইচ ওয়ার্ডের সাথে প্রিপোজিশনের ব্যবহার হয় তাহলে ওই প্রিপোজিশনের ব্যবহারটা বাক্যের শেষে দিতে পারেন, শুরুতে দিতে পারেন। এটাকে এভাবে লিখতে পারেন, ফর হোয়াট ইজ ঢাকা ফেমাস। ফর হোয়াট ইজ ঢাকা ফেমাস এইভাবেও বলা যাবে। তো 24-এর অ্যান্সারটা ডি অথবা বিকল্প অ্যান্সার এটা। 9 কোড অফ ট্রান্সলেশন থেকে এই জিনিসগুলো আমি আপনাদের শেখাচ্ছি, আপনারা হয়তো শিখবেন ভবিষ্যতে। 25 এবং আজকের শেষ প্রশ্ন, মনিরুজ্জামান আগে অ্যান্সার দেন। আজকের আলোচনার 25তম প্রশ্ন, এরপরে দেখাবো আজকের গবেষণা, ঠিক আছে? 25তম প্রশ্ন লাস্ট, সবাইকে বলতে হবে কি হবে অ্যান্সার। 25 ছেলেটি হারে হারে দুষ্ট, হারে আবার হারে, ছেলেটি হারে হারে দুষ্ট, কি হবে? হারে হারে এটা একটা ফ্রেজ, এই ফ্রেজটা জাস্ট মুখস্থ রাখলেই হয়ে যাবে। হারে হারে মানে বন টু বন, বন টু বন মানে হারে হারে, ছেলেটি একেবারে রগে রগে দুষ্ট, হারে হারে দুষ্ট, বন টু বন, ছেলেটা সর্বাঙ্গে দুষ্টমি মিশিয়াস। সো অ্যান্সার বি, অ্যান্সার বি, অ্যান্সার বি। এই হলো আমরা 25টা প্রশ্ন আলোচনা করলাম আজকে নবম বেসরকারি শিক্ষক নিবন্ধন থেকে 2013 সালের প্রশ্ন। এখন এই গবেষণার রেজাল্টটা একটু নিয়ে যাই আপনাদেরকে, আসেন রেজাল্টে যাই। রেজাল্টস, এই যে হলো গবেষণার রেজাল্টস। এই গবেষণা থেকে আপনি প্রশ্ন বিশ্লেষণ থেকে একটা সিদ্ধান্ত নিতে পারবেন যে আমরা নিবন্ধনের জন্য কোন কোন বিষয়গুলো বেশি পড়ব। এইবার দেখেন, এইটা স্ক্রিনশট মারেন তাড়াতাড়ি। এই প্রশ্ন বিশ্লেষণটা কষ্ট করে তৈরি করতে জানেন না, আমার আজকে প্রায় 6 ঘন্টার মতো সময় লাগছে, 4টাখানি কথা না। সুলতানা জামান, তো আপনাদেরকে কি আমরা প্রতিদিন পাবো কিনা বলেন? আপনারা যদি নিয়মিত রাত 10টায় থাকেন তাহলে আমি কষ্ট করে সব গবেষণা বা আরও নতুন নতুন কিছু উপহার দেব। রাত 10টায় থাকবেন এবং আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা যুক্ত আছেন সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনার বন্ধুদেরকে দ্রুত অ্যাড করে ফেলেন। আমরা আর অল্প কিছুদিন ফ্রি ব্যাচে স্টুডেন্ট নেব, তারপরে কিন্তু আর নিব না। বন্ধুদেরকে ওখানে অ্যাড করেন, আমাদের হোয়াটসঅ্যাপ লিঙ্কটা ইনভাইট করেন। তাহলে গবেষণাটা দেখেন, আমরা পুরো এই 13 সালের কোশ্চেনটাতে দেখেছি যে নাউন অধ্যায় থেকে প্রশ্ন পাওয়া যায় একটা, অ্যাডভার্ব অধ্যায় থেকে পাওয়া গেছে একটা, অ্যাডজেটিভ অধ্যায় থেকে একটা। যারা পুরো ক্লাস করেছেন তারা হয়তো বুঝতে পারতেছেন। ট্রান্সফরমেশন থেকে 6টা, বিভিন্ন ধরনের ট্রান্সফরমেশন ছিল। পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ ছিল, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড ছিল, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ ছিল ট্রান্সফরমেশন। ট্রান্সলেশন থেকে পাওয়া গেছে 12টা, এর মধ্যে আবার প্রভাব রিলেটেড কিছু ট্রান্সলেশন পাওয়া গেছে, আর হলো কিছু ট্রান্সলেশন সরাসরি পাওয়া গেছে, সরাসরি অনুবাদ পাওয়া গেছে। এই মিলিয়ে গ্রামার অংশ থেকে আপনারা দেখবেন মোট প্রশ্ন ছিল 21টা, গ্রামার অংশ থেকে 21টা। ভোকাবুলারি অংশ থেকে ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ থেকে 3টা, ওই যে নাউন থেকে ভার্ব, ভার্ব থেকে নাউন, এগুলো ছিল না। প্যারাগ্রাফ থেকে একটা, মানে মেমোরাইজিং টার্মস থেকে এখানে প্রশ্ন ছিল 4টা। তো 2013 সালের এই কোশ্চেনটায় গ্রামারে বেশি প্রশ্ন ছিল, মেমোরাইজিংয়ে কম ছিল। কিন্তু বর্তমান পর্যন্ত গবেষণা করলে দেখা যায় এখন গ্রামারের প্রশ্ন কম হয় কিন্তু মেমোরাইজিংয়ে বেশি হয়। সো গবেষণা আজকে এই পর্যন্ত, এই কোশ্চেনটা যারা গবেষণা করে করে পড়বেন, এক্সপার্টের সাথে থাকবেন, এক্সপার্ট ইংলিশ পড়বেন, ইনশাল্লাহ আপনাদের সারা জীবন মঙ্গলজনক হবে। এখন আপনাদেরকে আমি দেখাবো, গবেষণা শেষ করলাম। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি। এরকম ক্লাস প্রতিনিয়ত পাওয়ার জন্য আমাদের সাথে লেগে থাকেন প্রতিদিন রাত 10টায়।